চিত্রের অসাধারণ একটা সানসেট দেখার পর আমাদের অভিজ্ঞতা হয়েছিল অসম্ভব সুন্দর একটা সানরাইজ দেখার টুমলিংয়ে। ঘুরতে তখন 5:15। ভোরবেলার পাহাড়ি ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা হলেও ওই সূর্যোদয় দেখার মুহূর্তটা কখনো ভোলার নয়। কাঞ্চনদার দেখা সেদিনও আমরা পাইনি, ওনাকে দেখার সৌভাগ্য সান্দাকফুতে গিয়েই হয়েছিল। আজ রইল সেই গল্প। আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টার মতো। টুমলিংকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি সান্দাকফু যাওয়ার উদ্দেশ্যে। সানরাইজ দেখে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে প্যাকিং করে ফ্রেশ হতে হতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই তারপরে আর হোটেল থেকে বেরোনোর কোনো ভিডিও করার সময় হয়নি। ব্রেকফাস্টে ছিল ওখানে ছোলে ভাটুরে, ডিম সেদ্ধ, নুডলস, ফ্রুট জুস আর চা সকালে রুমে এসেই দিয়ে গিয়েছিল। আমরা যাচ্ছি এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। ফরেস্টে ঢোকার আগে একটা এসএসবি ক্যাম্প পড়লো, সেখানে সমস্ত ডিটেলস নিল। ড্রাইভারের নাম, ফোন নাম্বার, গাড়ির নাম্বারও নিয়ে রেখে দেয় ট্যুরিস্টদের ডিটেলসের সাথে সাথে। এখানে রাস্তা একটাই গাড়ি চলার মতো, তাই উল্টো দিক থেকে গাড়ি যখন আসে তখন একমাত্র এই টার্নিং পয়েন্টগুলোতেই পাশ কাটিয়ে যেতে পারে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ট্রেকিং রুট আর কার রুটটা কিন্তু একটু আলাদা। কিছু কিছু জায়গায় রাস্তা মার্জ হয়ে যায়, বাট যারা ট্রেক করে তারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যায়, আর গাড়িগুলো জেনারেলি পার্ক পেরিফেরি এরিয়া দিয়ে যায়। এসএসবি ক্যাম্প থেকে এই দুটো রাস্তা ডিভাইড হয়ে যায়। চারদিকে প্রচুর সরু সরু বাঁশ গাছ। সিঙ্গালীলা পার্কের মেইন যে অ্যাট্রাকশন, যে রেড পান্ডা, তাদের কিন্তু এই প্রধান খাবার বাঁশ গাছ। আমাদের একটাও চোখে পড়েনি যদিও, বাট যারা পার্কের ভেতর দিয়ে ট্রেক করতে করতে যায় তারা অনেকে দেখেছি আগে অনেক ভিডিওতে যে রেড পান্ডা দেখতে পেয়েছে। আমাদের সেই সৌভাগ্য হয়নি। আর বড় গাছগুলোর গায়ে মোটা শ্যাওলা বা ফার্নগুলো যেভাবে জড়িয়ে রয়েছে, চারদিকে বেশ অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই গাছগুলোর জন্য। তো যেতে যেতে রাস্তাটা বেশ কিন্তু অ্যাডভেঞ্চারাস লাগছে। গৈরিবাস ছাড়িয়ে চলে এসেছে কিছুক্ষণ আগে। ওখানে একটু হল্ট নেওয়া হয়েছিল, বাট রাস্তার এক পাশটা এসএসবি ক্যাম্প ছিল, তো ওখানে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়। গৈরিবাস থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ খারাপ, যতটা খারাপ ইমাজিন করা যায় তার থেকেও খারাপ। ক্যামেরা ঠিক মতো ধরে রাখতে পারছিলাম না আমি। কিছু কিছু জায়গায় একটু একটু রাস্তা তৈরির কাজ চলছে, কিন্তু রাস্তা খারাপ হলেও ভিউটা অসাধারণ ছিল। কালপুকুরি ছাড়িয়ে এসেই একটা নেপাল পুলিশের চেক পয়েন্টে দাঁড়িয়েছি। এখানে পার হেড 50 টাকা করে নিল আর আইডি কার্ড দেখাতে হলো আমাদের। এখান থেকে আমরা 2-3 কিলোমিটার ট্রেক করে যাব, তারপর আবার ওখান থেকে গাড়িতে উঠবো।
করবো, গাড়ি নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওপরে তো মেঘই নেই, ওপরে কিচ্ছু নেই, ক্লিয়ার আকাশ। তুমি পিক দেখতে পাচ্ছ জানো? এখানটা থেকে দূর মনে হচ্ছে, কারণ অনেকটা দূর পেতে নেই। ফুলগুলো কি সুন্দর। প্রায় এসে পড়েছি, এবারে আমরা গাড়িতে উঠবো। আর ওই যে দূরে পাহাড় থেকে নেমে গেছে যে আঁকা বাঁকা রাস্তাটা, দেখে মনে হচ্ছে একদম ছবি আঁকা। একদম ছোট ছোট হয়ে গেছে, যে ঘর বাড়িগুলো দূর থেকে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা স্টার্ট করেছিলাম হাঁটা। আর রাস্তা এত এবড়ো খেবড়ো, সেজন্য খুব তাড়াতাড়ি হাঁটাও যাচ্ছিল না। রাস্তা যত উপরের দিকে উঠছে তত আরও চড়াই হয়ে যাচ্ছে, আর উপরে আস্তে আস্তে একটু একটু করে মেঘ আসতে শুরু করেছে। রাস্তা সেরকমই খারাপ, খালি টার্নিং পয়েন্টগুলোতে একটু পিচ দেওয়া রয়েছে। সান্দাকফু আর 1 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। আর এই রাস্তায় গাড়িতে বসে আমাদের কোমর ব্যথা হয়ে গেছিলো একেবারে। প্রায় 4 ঘন্টা পর ফাইনালি আমরা সান্দাকফু পৌঁছালাম। আমাদের সান্দাকফুতে হোটেল রয়েছে সানরাইজ হোটেল। এখানে সান্দাকফুতে এই হোটেলটাই, মানে সানরাইজ দেখার জন্য এই হোটেলটাই সবথেকে বেটার অপশন, তাই আমরা এটাই বুক করেছিলাম। আর অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে, এবারে গিয়ে আমরা লাঞ্চ করব। রাস্তাটা এতটাই খারাপ যে গাড়িতে বসে বসে এমনি খুব টায়ার্ড ফিল করছিলাম। আর ওয়েদার পরিষ্কার হলেও চারদিকে কিন্তু বেশ মেঘ রয়েছে। সামনে কাঞ্চনজঙ্ঘা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছিলাম না আমরা। তো চলো একেবারে লাঞ্চে দেখা হচ্ছে। টুমলিংয়ের মতো এই হোটেলেও বুফে লাঞ্চ ছিল। গরম ভাত, ডাল, আলু কুমড়োর তরকারি, পুঁই শাকের তরকারি, আলু ভাজা, ডিমের কারি আর আচার আর স্যালাড। আর ঠান্ডায় গরম ভাতটা মাখতে এত ভালো লাগছিল, কিন্তু খাবারের টেস্ট আমাদের সেরকম খুব একটা ভালো লাগেনি। লাঞ্চ করে একটু হোটেলের বাইরেটা বসে সময় কাটাচ্ছিলাম এখন। আর আমাদের রুম দুটো রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আনফর্চুনেটলি হোটেলের রুমের ভিডিও করতেই আমি ভুলে গেছি, তাই আর দেখাতে পারলাম না। আর আমরা যে ল্যান্ড রোভারে এলাম সেটা ওখানেই পার্কিং করে দিয়েছে। সামনে এখানে আর্মির লোকেরাই থাকে মেনলি। সান্দাকফুতে হোটেল বলতে কিন্তু এই সানরাইজ হোটেলই রয়েছে, কিছু হোমস্টে রয়েছে, বাট সেখানের অত রিভিউ আমি ভালো দেখিনি। তবে এই হোটেলে যেটা এক্সট্রা আমাদের খরচা লাগলো সেটা হলো ওয়াইফাইয়ের জন্য পার মোবাইল 50 টাকা করে নিল। এমনি কিন্তু এখানে বাইরে কোনো নেটওয়ার্ক থাকে না। আর এই যে সাইডের রাস্তাটা এরকম, ওই যে দূরের রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা যায় আলে আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে একটু পরে। আমরা ওখানে শুনেছি আলে সানসেট ভীষণ সুন্দর দেখতে লাগে, কিন্তু যা মেঘ হয়ে রয়েছে আর ওয়েদার যা হচ্ছে আস্তে আস্তে,
আমার মনে হয় না আমরা সানসেট সেরকমভাবে দেখতে পাবো। সূর্যের মানে আলো একেবারেই আস্তে আস্তে, রোদের তেজ যেটা সেটা কমে আসছে। তো দেখা যাক কতটা কি যেতে পারি। এখান থেকে আল যে হোটেলের লোককে আমরা জিজ্ঞেস করলাম, তো এখান থেকে বললো 1 কিলোমিটার হেঁটেই যাওয়া যাবে। তো এখন সেখানেই যাব আমরা। হেঁটে হেঁটে চলে এসেছি কিছুটা রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছো কতটা খারাপ। ফালুট যেতে কিন্তু আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে কাল গাড়িতে করে। আর আল থেকে একটা রাস্তা ফালুটের দিকে চলে যায়। ওই যে দূরে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। এত মেঘ এসে যাচ্ছিলো আস্তে আস্তে, আমরা আল পর্যন্ত যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। কারণ মাথায় চলছিল অনেক মেঘ হয়ে গেলে হোটেলে ফেরার সময়টাও প্রবলেম হতে পারে। তার উপর সানসেট দেখার আশাও ছিল না ওয়েদারের জন্য। তো আমরা কিছুটা গিয়ে আর পুরোটা আমরা যাইনি আল। তো প্ল্যান করেছিলাম যে কাল ফালুট থেকে ফেরার পথে আমরা আলে একবার যাব, ওখানে ঘুরে তারপর আমরা চলে আসবো। হ্যাঁ, এটা জার্মান শেফার্ডই তো মনে হচ্ছে। সানসেট তো আর এবার আলে গিয়ে দেখা হলো না আমাদের, তাই এই দুজনের খেলা দেখি হোটেলে ফিরেছিলাম সেদিন। পরের দিন সকালে দেখেছিলাম সূর্যের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘাকে, দ্য স্লিপিং বুদ্ধা। সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।